এবং এই পর্বে বংশগতি সংক্রান্ত বেশ কিছু শব্দবন্ধ সেগুলো আমরা একটু ব্যাখ্যা করব। তার কারণ এই শব্দগুলো সম্বন্ধে যদি ধারণা স্পষ্ট না হয় তাহলে এর পরে আমরা যখন পরবর্তী অংশগুলো আলোচনা করব তাতে সেগুলো কিন্তু বোঝার ক্ষেত্রে কিছু সমস্যা হবে। তাই এই পরিভাষাগুলো আমরা একটু এখানে এই পর্বে বুঝে নেব। পরিভাষাগুলো আলোচনা করার আগে তোমাদের পূর্ব জ্ঞান রয়েছে, সেটা যে আমরা ডিএনএ পড়ে এসেছি, ক্রোমোজোমের গঠন পড়ে এসেছি, তো সেই ধারণাটা আমাদের এখানে কিন্তু খুব প্রয়োজন হবে। আমরা জানি যে ক্রোমোজোমগুলো সব জীবদেহেই জোড়ায় জোড়ায় থাকে। সমস্ত ডিপ্লয়েড জীব, উন্নত জীব মাত্রই তার কোষে ক্রোমোজোম রয়েছে নিউক্লিয়াসের মধ্যে, সেই ক্রোমোজোমগুলো জোড়া জোড়া অবস্থান করে। যেমন আমরা বলি আমাদের মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম রয়েছে 23 জোড়া, 46টি। এইরকম জোড়া জোড়া প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এরকম ক্রোমোজোম কোষের মধ্যে জোড়ায় জোড়ায় থাকে। তো এই জোড়বদ্ধ ক্রোমোজোমে প্রত্যেকটা ক্রোমোজোমেই তোমরা জানো যে জিন অবস্থান করে, আর জিন হলো বংশগতির একক। অর্থাৎ প্রত্যেকটা জীবের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন ধরো এই যে গায়ের রং, ত্বকের রং, এটা একটা জিন, এক বা একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য। যেমন চুলের রং বা চুলের গঠন, কানের লতির গঠন আগের দিন বলেছি, কিংবা এই যে আঙুল ভাঁজ করা, থাম ভাঁজ করা, এই প্রত্যেকটি বৈশিষ্ট্য, লম্বা নাকি বেঁটে, এগুলো সব বৈশিষ্ট্য শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীবের সমস্ত বৈশিষ্ট্যই জিন দ্বারা নিয়ন্ত্রিত। আর সেই জিনগুলো কোথায় রয়েছে না, ক্রোমোজোমে রয়েছে, নির্দিষ্ট ক্রোমোজোমে, এলোমেলো থাকে না। প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই তার নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট জিন অবস্থান করছে। ধরা যাক একটা ক্রোমোজোম, এটি একটি ক্রোমোজোম। এর ক্রোমোজোম যেহেতু জোড়ায় জোড়ায় থাকে, তাহলে আরেকটি এর ক্রোমোজোম আঁকছি। ধরো এর যে জোড় ক্রোমোজোম, একে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম। অর্থাৎ কোনো একটি জোড়ের দুটি ক্রোমোজোমকে বলা হয় পরস্পরের সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে একটি ক্রোমোজোমের যে জায়গাতে যে জিন রয়েছে, ঠিক সেই বৈশিষ্ট্যের জিন তার যে সমসংস্থ ক্রোমোজোম সেখানে রয়েছে। যেমন ধরা যাক, ধরো এই যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের ঠিক এই জায়গায় আমি মটর গাছ দিয়েই বলি, মানুষ নয়, যেহেতু আমরা মটর গাছ নিয়ে এই বংশগতিটা আলোচনা করব। তো মটর গাছের ধরো এইটা হচ্ছে লম্বার জন্য দায়ী, মানে এটা দৈর্ঘ্য, মটর গাছ লম্বা কিংবা বেঁটে হয়। তো এই দৈর্ঘ্যের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিন এই জায়গায় রয়েছে। তাহলে এটা যদি দৈর্ঘ্য নিয়ন্ত্রক জিনের অবস্থান হয় এখানে, তাহলে তার সমসংস্থ ক্রোমোজোম এখানে, অবশ্যই দৈর্ঘ্য নিয়ন্ত্রক জিন আছে, অন্য এখানে থাকবে না বা এখানে থাকবে না বা এখানে থাকবে না। দৈর্ঘ্য নিয়ন্ত্রক জিনের অবস্থানটা ঠিক একটি নির্দিষ্ট জায়গায়। এই যে নির্দিষ্ট জায়গা, এই নির্দিষ্ট জায়গাকে বলা হয় লোকাস। জিন একটি নির্দিষ্ট জায়গাতেই অবস্থান করে, ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট লোকাসে অবস্থান করে। যদি আমরা মনে করি যে ধর এই জায়গাটাতে রয়েছে, ক্রোমোজোমের এই নির্দিষ্ট জায়গায় রয়েছে মটর গাছের বীজের রং, বীজের এমন রং হবে, তাহলে বীজের রং এটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে। যদি এই জায়গায় জিনটা থাকে, তাহলে তার সমসংস্থ ক্রোমোজোমের ঠিক সেম জায়গায়, অর্থাৎ সেম লোকাসেই রয়েছে, ঠিক একই ওই বীজের রঙের বৈশিষ্ট্যের জিন। যদি এই জায়গায় থাকে বীজের আকারের জন্য দায়ী যে বৈশিষ্ট্য, বীজের আকার যে বৈশিষ্ট্য, সেই জিনটা যদি অবস্থান করে, ধরো মটর বীজের আকার, তার জিন এখানে যদি থাকে, তাহলে অবশ্যই তার সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গাতে রয়েছে। এরা হলো সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এটা আবার একটা নির্দিষ্ট লোকাস, অর্থাৎ জিনগুলো অবস্থান করে নির্দিষ্ট লোকাসে। এবার ধরা যাক দৈর্ঘ্য তো মটর গাছের ক্ষেত্রে লম্বা মটর গাছ, বেটে মটর গাছ দুরকমই হতে পারে। ধরা যাক আমি বললাম লম্বা
লম্বা মটর গাছ, লম্বা ইংরেজিতে টল, তো লম্বা মটর গাছের জন্য দায়ী যে জিন তাকে আমরা টল বলে চিহ্নিত করছি, সংক্ষেপে টি। তার জন্য দায়ী জিন, জিন হলো ক্যাপিটাল, এটা হলো জিন। ধরো লম্বা হচ্ছে বৈশিষ্ট্য, এটা হলো বৈশিষ্ট্য, এবং তার দায়ী জিন হচ্ছে ধরা যাক ক্যাপিটাল। বেঁটে একটা বৈশিষ্ট্য, তাহলে তার বিপরীত ধর্মী বৈশিষ্ট্য, তাহলে এরা হলো এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য দৈর্ঘ্যের জন্য। তোর বীজের রঙের ক্ষেত্রে হলুদ একটা রং, হলুদকে আমরা ইয়েলো, ওয়াই, ক্যাপিটাল ওয়াই দিয়ে চিহ্নিত করলাম। আবার সবুজ হয় মটর বীজ, তোমরা দেখেছো, সবুজ মটর বীজ যদি হয় সেটা ধরা যাক সেই বৈশিষ্ট্য আমরা স্মল ওয়াই দিয়ে চিহ্নিত করলাম। এটা হলো বীজের রঙের বৈশিষ্ট্য। তোর বীজের আকার মসৃণ হয়, আবার কুঞ্চিত হয়। বীজের গা মসৃণ বা গোলাকার, আমি গোলাকার লিখছি, গোলাকার তাহলে ক্যাপিটাল আর, ধরা যাক এটা ক্যাপিটাল আর, জিনকে আমরা ক্যাপিটাল আর বলবো। তাহলে কুঞ্চিত, গা কুঞ্চিত, ভাঁজ কুঞ্চিত, এটা স্মল আর দিয়ে চিহ্নিত করলাম, এক জোড়া বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো জোড়া রয়েছে। এখন এই যে নির্দিষ্ট লোকাসে ক্যাপিটাল টি জিন থাকতে পারে, দুটোতেই ক্যাপিটাল টি জিন থাকতে পারে। এখানে লম্বার জিন, এখানেও লম্বার জিন, এখানে বেটের জিন, এখানেও বেটের জিন, স্মল টি জিন থাকতে পারে। আবার এখানে ক্যাপিটাল টি জিন, এখানে স্মল টি জিন, বা এখানে স্মল টি জিন, এখানে ক্যাপিটাল টি জিন থাকতে পারে, যেটা খুশি সম্ভব। কিন্তু দৈর্ঘ্যের জিন অন্য জায়গায় থাকবে না, ঠিক এই জায়গায় থাকবে। এই যে এক জোড়া অ্যালিল, এক জোড়া জিন, এদেরকে বলা হয় অ্যালিল। তাহলে এখানে ক্যাপিটাল টি থাকতে পারে, এখানে স্মল টি থাকতে পারে, এখানে আবার এখানে স্মল টি থাকতে পারে জিন, এখানে ক্যাপিটাল টি জিন থাকতে পারে। আবার এখানে স্মল টি থাকতে পারে, এই ক্রোমোজোমে এখানেও স্মল টি থাকতে পারে। আবার এখানেও ক্যাপিটাল টি থাকতে পারে, এখানেও ক্যাপিটাল টি থাকতে পারে। এই যে এক জোড়া জিন কোন বৈশিষ্ট্যের, এদেরকে বলা হয় পরস্পরের অ্যালিল। তাহলে কোন একটি লোকাসে, সমস্ত ক্রোমোজোমের কোন একটা লোকাসে অবস্থিত এক জোড়া জিন, একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী এক জোড়া জিন, একে বলা হয় অ্যালিল। তাহলে দৈর্ঘ্যের জন্য যে দায়ী জিন, ক্যাপিটাল দুটো, সমস্ত ক্রোমোজোমে দুটো ক্যাপিটাল টি, কিংবা তাহলে ক্যাপিটাল টি দুটো, অথবা ক্যাপিটাল টি স্মল টি, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, কিংবা দুটোই স্মল টি, এরা সবই হলো পরস্পরের অ্যালিল। একইভাবে এখানে ধরো ক্যাপিটাল ওয়াই, এখানে রয়েছে স্মল ওয়াই, কিংবা এখানে স্মল ওয়াই, এখানে ক্যাপিটাল ওয়াই, কিংবা স্মল ওয়াই দুটোই ক্যাপিটাল ওয়াই, যাই হোক না কেন এরা হলো পরস্পরের অ্যালিল। বীজের আকার, ধরো এখানে ক্যাপিটাল আর জিন, এখানে স্মল আর জিন, কিংবা এখানে ক্যাপিটাল আর, এখানে ক্যাপিটাল আর, বা এখানে ক্যাপিটাল আর, এখানে স্মল আর, যাই হোক না কেন এরা হলো পরস্পরের অ্যালিল। তাহলে এর থেকে তোমরা একটা জিনিস অন্তত বুঝবে যে লোকাস কি। এই আলোচনা থেকে লোকাস বুঝতে পারলে, জিনের অবস্থান কোথায় বুঝতে পারলে, জিন কোথায় থাকে। এখানে অ্যালিল কি বুঝতে পারলে এখানে। আর জিন, এই যে জিন কথাটা আমি আলোচনা করলাম, জিনের কথাটা আরে একটুখানি বলে নি, যে জিন কিভাবে তার বৈশিষ্ট্য, আমরা বলছি না জিনের দ্বারা কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, জীবের বৈশিষ্ট্য কিভাবে হয়। ধরো এই জিনটা, এটা মটর গাছকে লম্বা হতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? জিন কি সরাসরি গাছকে লম্বা কিভাবে করে না, তিনটে জিন সরাসরি কাজ করে না। যেমন ধরো কোনো একটা কোম্পানি মালিক, সে কি সরাসরি কারখানায় উৎপাদন করে না। ধরা যাক এখন হ্যান্ড স্যানিটাইজার তৈরি হচ্ছে কোনো কোম্পানিতে, তো মালিক কি নিজে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে না, মালিক নির্দেশ দেয়। সেই নির্দেশ কাদের দেয়? যারা কাজ করছে শ্রমিকদের দেয়। আর শ্রমিকরা কি করে? প্রোডাকশন করে। ধরো স্যানিটাইজারটা প্রোডাকশন, একটা প্রোডাক্ট। তাহলে ঠিক একইভাবে ডিএনএতে অবস্থিত এই জিন, এরা হচ্ছে মালিকের মতো।
এরা কি করে নির্দেশ দেয়, কার মাধ্যমে দেয় না আরএনএ এর মাধ্যমে, আমরা বলবো বার্তাবহ আরএনএ বা মেসেঞ্জার আরএনএ, তার মাধ্যমে নির্দেশ দেয়। আর সেই নির্দেশের ফলে পলিপেপটাইড তৈরি হয়, প্রোডাক্ট পলিপেপটাইড। আর পলিপেপটাইড আমরা জানি পলিপেপটাইড হলো প্রোটিন, তাহলে এই যে এনজাইম বা হরমোন এরা হলো প্রোটিন, তো সেই এনজাইম হরমোন এরাই তো কাজ করে, এরাই বিক্রিয়াগুলো ঘটায়, তার ফলে একটা বৈশিষ্ট্যের প্রকাশ পায়। সুতরাং জিন আরএনএ জিন থেকে তৈরি হয়, জিন মানে ডিএনএ এর অংশ, সেখান থেকে আরএনএ তৈরি হয়, সেই আরএনএ থেকে পলিপেপটাইড তৈরি হয়, যা কিনা কোনো বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। আচ্ছা, এরপরে যেটা বলার সেটা হচ্ছে যে যদি দুটোই ধরো এখানে ক্যাপিটাল টি রয়েছে, তাহলে সেম জিন রয়েছে, একই জিন, কিংবা দুটো ধরো স্মল টি জিন, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এখানে দুটোই স্মল ওয়াই, সেম জিন ধরো দুটোই স্মল আর বা দুটোই ক্যাপিটাল আর, সেম জিন, তাহলে এই ধরনের অবস্থাটাকে বলা হয় হোমোজাইগাস অবস্থা, বা কোনো জাইগোটের মধ্যে যদি এই অবস্থা থাকে তাকে বলবো আমরা হোমোজাইগোট। অর্থাৎ একই বৈশিষ্ট্যের জিন যদি দুটি জিন যদি সমসমস্ত ক্রোমোজোমের কোনো লোকাসে অবস্থান করে, তাহলে সেটা হচ্ছে হোমোজাইগাস। হোমোজাইগাস হোমো মানে সেম, হোমোজাইগাস অবস্থা। আর যদি এমন হয় যে একটাতে রয়েছে একটি বৈশিষ্ট্যের জিন, অপরটিতে রয়েছে তার বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জিন, ধরো ক্যাপিটাল টি স্মল টি, এই অবস্থাটা রয়েছে, তাহলে আমরা এটাকে কি বলবো হেটেরোজাইগাস। তাহলে এটা ধরো হোমোজাইগাস, দুটো সেম জিন। যদি এমন হয় দুটোতে ধরো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল সেম জিন, তাহলে এটাকে আমরা বলবো হোমোজাইগাস অবস্থা। আর যদি একটা হয় দুটো জিন যদি আলাদা হয়, আলাদা বৈশিষ্ট্য করে, একটা দৈর্ঘ্য ধরো লম্বা একটা বেটে, তাহলে এরা যদি সমস্ত ক্রোমোজোমে থাকে তাকে আমরা বলবো হেটেরোজাইগাস অবস্থা। হেটেরো মানে ভিন্ন, হেটেরোজাইগাস অবস্থা। বা যে জাইগোটের মধ্যে এইরকম অবস্থা থাকবে সমস্ত ক্রোমোজোমে, সেই জাইগোটকে আমরা বলবো হেটেরোজাইগোট। এইবার ধরো একটা দুটো জীবের মধ্যে আমরা ক্রসিং করছি, সংকরায়ন পরীক্ষা করা হচ্ছে, তাহলে এবং সেই দুটো জীবের মধ্যে সব বৈশিষ্ট্যকে অগ্রাহ্য করে কেবল একটি বৈশিষ্ট্যকে আমরা গ্রাহ্য করব। ধরো একটি মটর গাছের কেবল দৈর্ঘ্য, এই বৈশিষ্ট্যটাকে আমরা গ্রাহ্য করছি, এই বৈশিষ্ট্যগুলো মনে করো গ্রাহ্য করছি না, কেবল একটি বৈশিষ্ট্য গ্রাহ্য করছি। তার একটি বৈশিষ্ট্যের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে, এই রকম যদি একটি চারিত্রিক বৈশিষ্ট্য এক জোড়া বিপরীতধর্মী রয়েছে, তাহলে একটি চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত দুটি জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে তাকে বলা হবে এক সংকর জনন। আর যদি ধরো দৈর্ঘ্যের বৈশিষ্ট্যটাকে আমরা অগ্রাহ্য করলাম, বীজের রং আর বীজের আকার, এই বৈশিষ্ট্য দুটোকে গ্রাহ্য করলাম, এবং যে দুটি জীবের মধ্যে আমরা মটর গাছের মধ্যে যদি ক্রসিং করে, যে এই দুটি বৈশিষ্ট্য গ্রাহ্য করে দুটি বৈশিষ্ট্য যুক্ত দুটো মটর গাছের মধ্যে যদি আমরা ক্রসিং করি, তখন তাকে বলবো দ্বিসংকর জনন। যদি তিনটে বৈশিষ্ট্য ধরো দৈর্ঘ্য, বীজের রং, বীজের আকার, তিনটে বৈশিষ্ট্যকে ভিত্তিতে আমরা কোনো উদ্ভিদকে নির্বাচন করে, মটর গাছ নির্বাচন করে তাদের মধ্যে ক্রসিং করতাম, তাহলে আমরা বলতাম ত্রিসংকর জনন। তাহলে এইভাবে আমরা এক সংকর ও দ্বিসংকর জনন ব্যাপারটা কি নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মধ্যে যদি সংকরায়ন হয় এক সংকর, দুটো চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে যদি জীবের মধ্যে ক্রসিং হয়, তখন সেটা দ্বিসংকর জনন। আর সংকরায়ন মানে বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যদি মিলন ঘটানো হয়, বিপরীতধর্মী হওয়া যায়, তা না হলে কিন্তু সংকরায়ন হবে না। ধরো দুটো লম্বা গাছের মধ্যে, লম্বা মটর গাছের মধ্যে তুমি পরাগ মিলন ঘটালে, তাহলে কিন্তু সংকরায়ন না। তাহলে একটা লম্বা আর একটা বেটে, এই একটা বীজ হলুদ আর একটা বীজ ধরো রং সবুজ, এইরকম বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত যদি জীবের মধ্যে মিলন ঘটানো হয়, তাকে বলা হয় সংকরায়ন, বা ইংরেজিতে বলে হাইব্রিডাইজেশন। সমস্ত ক্রোমোজোম, ধরে যাক এই জায়গায় আছে ক্যাপিটাল টি জিন, আর এখানেও আছে ক্যাপিটাল টি জিন, তাহলে
যে মটর গাছের ধরা যাক যে মটর গাছের দুটো সমসংস্থ ক্রোমোজোমে একই জিন আছে, তাহলে আমরা এদেরকে কি বলবো? বিশুদ্ধ, মানে লম্বা বৈশিষ্ট্যের জন্য এটা বিশুদ্ধ বৈশিষ্ট্য, লম্বার জন্য বিশুদ্ধ, বা দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা বিশুদ্ধ বৈশিষ্ট্য। যদি দুটোই স্মল টি হয় কিংবা তাহলেও বলবো বেটে বৈশিষ্ট্যের জন্য এটা বিশুদ্ধ। কিন্তু যদি যে কোনো একটা বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য থাকে তাহলে কিন্তু আমরা বলবো বিশুদ্ধ নয়, তখন অবিশুদ্ধ না, বলা হয় সংকর, হাইব্রিড, হাইব্রিড বা সংকর, বলতে সমস্যা, সংকর, হাইব্রিড। বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য যদি থাকে তাহলে তাকে বলবো সংকর। তাহলে বিশুদ্ধ সংকর বুঝলে। এইবার আমরা প্রকট আর প্রচ্ছন্ন এই বিষয়টা একটু আলোচনা করবো। এই যে দুটো বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্য, তাহলে দুটো জিন আছে, এটা বেটের জিন, এটা লম্বার জিন, এটা বেটের জিন, এটা বেটের জিন, আর এটা ধরো লম্বার জিন। তাহলে একটা মটর গাছে যদি এই দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্য থাকে তাহলে এটা সংকর আমরা বলবো, মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে সংকর গাছ, সংকর মটর গাছ। তাহলে কোন বৈশিষ্ট্যটা, মটর গাছটা কি বেটে হবে নাকি লম্বা হবে নাকি মাঝারি হবে? দেখা গেছে যে এই রকম ক্ষেত্রে একটি বৈশিষ্ট্যই প্রকাশ পায়, দুটো বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। দেখা যাবে গাছটি হবে লম্বা, এই লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে। যদি বিপরীত ধর্মী দুটি জিন থাকে কোনো লোকাসে একটি বৈশিষ্ট্যের জন্য, তাহলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে আমরা বলবো প্রকট গুণ, তাহলে এটাকে বলবো ডমিন্যান্ট, ডমিন্যান্ট বা প্রকট গুণ। আর যেটা এটা প্রকাশ পাবে না, বেটের বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, একে বলা হবে প্রচ্ছন্ন গুণ বা রিসেসিভ, রিসেসিভ ক্যারেক্টার। তাহলে এই যে বৈশিষ্ট্য দুটো একজোড়া বৈশিষ্ট্য থাকলে সাধারণভাবে আমরা কিন্তু লেখার সময় ক্যাপিটাল লেটার যেটা ব্যবহার করি যে বৈশিষ্ট্য, সেটা প্রকট বোঝাতেই ব্যবহার করি, আর প্রচ্ছন্ন বোঝাতে আমরা স্মল লেটার ব্যবহার করি। তাহলে লম্বা হবে প্রকট। যদি লম্বার বেটে দুটো জিন যদি থাকে একই সঙ্গে একটা মটর গাছের দুটো সমসংস্থ ক্রোমোজোমে, তাহলে গাছটি কিন্তু লম্বাই হবে। কখন বেটে হবে না, যদি দুটোই স্মল টি হতো তাহলে গাছটি বেটে হতো। অর্থাৎ প্রচ্ছন্ন জিন কখন প্রকাশ পায় না, দুটো সমসংস্থ ক্রোমোজোমে যদি সেই দুটো প্রচ্ছন্ন ধর্মী জিন থাকে তবেই হচ্ছে তার প্রচ্ছন্ন ধর্মী বৈশিষ্ট্য প্রকাশ পায়। আর লম্বা, আগে তো বললাম যে একটি যদি ক্যাপিটাল টি থাকে, এটা স্মল টি থাকে, তাহলে এটাকে আমরা হেটেরোজাইগাস বলেছি না একটু আগে, হেটেরোজাইগাস অবস্থা। তাহলে এইটা হেটেরোজাইগাস অবস্থায় যেটা প্রকট ধর্মী জিন তার বৈশিষ্ট্য প্রকাশ পায়। আবার দুটোই যদি প্রকট ধর্মী হয়, দুটোই ক্যাপিটাল টি যদি হয়, তাহলে তো কোনো কথাই নেই, এটা হোমোজাইগাস এবং সেটা তো লম্বা হবেই। তাহলে এটা বিশুদ্ধ হোমোজাইগাস, দুটো হোমোজাইগাস, এটা প্রকট, এটা বিশুদ্ধ হোমোজাইগাস প্রচ্ছন্ন, আর এটা স্মল টি হবে, এটা ক্যাপিটাল টি, তাহলে এটা সংকর বা হাইব্রিড হেটেরোজাইগাস অবস্থা। সেক্ষেত্রে একটি প্রকট এবং একটি প্রচ্ছন্ন, যেটি প্রকাশ পাবে, যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটি প্রকট এবং বাকিটা প্রচ্ছন্ন। এইবার তাহলে এটা গাছটা লম্বা হয় আর বেঁটে হয়, বীজ হলুদ হয়, সবুজ হয়, গোল হয়, কুঞ্চিত হয়। তাই এটা চোখে দেখে আমরা বুঝতে পারি, অর্থাৎ প্রকাশিত বৈশিষ্ট্য। কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো কে নিয়ন্ত্রণ করছে বলতো? জিন। এটা ওই জিনগুলোই নিয়ন্ত্রণ করছে। তাহলে জিন দ্বারা নিয়ন্ত্রিত প্রকাশিত বৈশিষ্ট্যকে আমরা বলবো ফিনোটাইপ। তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম, ফিনোটাইপ। ফিনোটাইপ হলো জিন দ্বারা নিয়ন্ত্রিত প্রকাশিত বৈশিষ্ট্য, যেমন লম্বা, বেঁটে, হলুদ, সবুজ, গোল, কুঞ্চিত, কিংবা আমাদের ধরো কালো, ফর্সা, এসব এগুলো হচ্ছে ফিনোটাইপ, মানে প্রকাশিত বৈশিষ্ট্য। অবশ্যই সেগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু এবার আরেকটা জিনিস বলবো যে এই ধরো এই গাছটাকে আমরা তাহলে এখন কি বলবো, এই মটর গাছে যদি ক্যাপিটাল টি আর স্মল টি জিন সমসংস্থ অবস্থায় থাকে, এই সমসংস্থ ক্রোমোজোমে থাকে, তাহলে তাকে আমরা বলি গাছটি কেমন হবে, তার প্রকাশিত বৈশিষ্ট্য কি হবে না, তুমি তোমার তখন বললে যে গাছটা তো তাহলে ক্যাপিটাল টি জিন প্রকাশ পাবে, সুতরাং স্মল টি জিনটা প্রকাশ পাবে না, তাহলে গাছটি হবে লম্বা। এটা হলো তার ফিনোটাইপ। তাহলে লম্বা হলো ফিনোটাইপ, ফিনোটাইপ এটা হলো লম্বা, লম্বার ফিনোটাইপ। কিন্তু কি কি জিন আছে এখানে না, একটা ক্যাপিটাল টি জিন আছে আর একটা স্মল টি জিন আছে।
অর্থাৎ নির্দিষ্ট ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী যে জিন, এই ফিনোটাইপ সেটা নিয়ন্ত্রণকারী জিন, এই দুটো জিন, তাহলে এই জিনের যে বিন্যাস, এই বিন্যাসকে বলা হয় জিনোটাইপ। জিনোটাইপ, জিনোটাইপ। তাহলে জিনোটাইপ কাকে বলবো না, নির্দিষ্ট জিনের নির্দিষ্ট ফিনোটাইপ, এটা ফিনোটাইপ, নিয়ন্ত্রণকারী যে জিন সমূহ তার বিন্যাসকে বলা হয় জিনোটাইপ। সেইটা তাহলে একইভাবে আমরা যদি বলি একটি জিন, ধরো একটি মটর গাছ, সেটা হচ্ছে ধরো গোল, গোল তার বীজের আকার গোল, তাহলে গোল হলো ফিনোটাইপ। আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটা একটা জিনোটাইপ, ক্যাপিটাল আর স্মল আর এটা একটা জিনোটাইপ, স্মল আর এটা একটা জিনোটাইপ। সেক্ষেত্রে স্মল আর গোল হবে না, এটা কুঞ্চিত হবে, এটা হচ্ছে ফিনোটাইপ, এটা হলো তার জিনোটাইপ। তাহলে ফিনোটাইপ হলো প্রকাশিত বৈশিষ্ট্য, আর জিনোটাইপ হলো তার ফিনোটাইপ নিয়ন্ত্রণ করে যে জিনগুলি তার বিন্যাস, তাকে বলা হয় তার জিনোটাইপ। তাহলে আশা করি তোমরা ফিনোটাইপ, জিনোটাইপ এই বিষয়গুলো বুঝতে পারলে। আর সংকরায়ন ঘটানোর ফলে তো তার থেকে মানে দুটো জীবের মধ্যে ধরো ক্রসিং করা হলো, তার থেকে তো অপত্য মানে পরের সন্তান সন্ততি তৈরি হবে। তাহলে জনিত্রী মানে যাদের মধ্যে ক্রসিং করানো হয় সেটা তারা হলো জনিত্রী বা প্যারেন্টাল, প্যারেন্টস, জনিত্রী বা প্যারেন্টস। ওই জনুকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন। আর তাদের থেকে যে সন্তান সন্ততি হয় ইংরেজিতে বলে ফিলিয়াল, অপত্য বা ফিলিয়াল। তাহলে ফিলিয়াল জেনারেশন বা অপত্য জনু, অপত্য জনুকে এফ, ফিলিয়ালের জন্য এফ লেখা হয়, আর প্যারেন্টালের জন্য পি লেখা হয়। তাহলে আশা করি আমরা যে টার্মগুলো ব্যবহার করেছি এখানে আলোচনা করলাম সেটা তোমরা বুঝতে পারলে। এবং গত পর্ব এবং এই পর্ব মিলিয়ে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দেব, যে প্রশ্নগুলি তোমরা অবশ্যই এইগুলো তোমরা লিখবে এবং ভেবে উত্তর লিখবে খাতায়। 1 নম্বর প্রশ্ন বলছি, তোমরা লিখে নেবে। তোমার বন্ধুর কানের লতি মুক্ত এবং জিভ ভাঁজ করতে পারে না, এই দুটি বৈশিষ্ট্যের মধ্যে কোনটি অস্বাভাবিকতা? এই অস্বাভাবিকতার কারণ কি? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, জীবের প্রকরণ সৃষ্টির জন্য মিওসিস ও মিউটেশন কি ভূমিকা পালন করে? 3 নম্বর প্রশ্ন, তোমার বন্ধুর 22 নম্বর ক্রোমোজোমে কানের মুক্তলতির জিন এবং 8 নম্বর ক্রোমোজোমে জিভ ভাঁজ করার জিন অবস্থিত, এই দুটি জিন কি অ্যালিল? যুক্তি দিয়ে বোঝাও। 4 নম্বর প্রশ্ন, মটর গাছের ফুলের রং 2 রকম, বেগুনি ও সাদা। ধরো বেগুনি রঙের জন্য দায়ী জিন ক্যাপিটাল ডব্লিউ, বেগুনি রঙের জন্য দায়ী জিন ক্যাপিটাল ডব্লিউ, এবং সাদা রঙের জন্য দায়ী জিন স্মল ডব্লিউ। এটা বেগুনি, সাদা, স্মল ডব্লিউ। তাহলে নিচের 3টি জিনোটাইপের ফিনোটাইপ কি হবে? নিচের 3টি জিনোটাইপের ফিনোটাইপ কি হবে? আমি 3টে জিনোটাইপ লিখে দিচ্ছি, ক্যাপিটাল ডব্লিউ, স্মল ডব্লিউ, ক্যাপিটাল ডব্লিউ, ক্যাপিটাল ডব্লিউ, স্মল ডব্লিউ, স্মল ডব্লিউ। প্রশ্নগুলো তোমরা লিখবে। আশা করছি এই পর্বটা তোমরা বুঝতে পেরেছো এবং